ক্যালেন্ডারের পাতায় নতুন আরেকটি দিনের সূচনা হলেও ধরণী এখনো সূর্যের দেখা পায়নি। আজকের জামে মসজিদ হতে আগত আজানের ধ্বনিতে রোজের ঘুম ভাঙল না, বরং গোড় কাটল। টান পড়লো সারা রাত জেগে একটু একটু করে বুনা কল্পনার সুতোয়। বিছানা থেকে নেমে রোজি নিয়ম মাফিক মাহিরের বিশাল শালটি খুলে একটা সাদা সোয়েটার পরে নিল। এই কদিনে রোজির নতুন একটা অভ্যাস তৈরি হয়েছে। ঘুমানোর সময় মাহিরের শাল গায়ে না জড়ালে সে পর্যাপ্ত উষ্ণতা পায় না। কালকে আসিফ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তাই তখন এটি নেওয়া হয়নি। তবে মাঝরাতে ঘুম ভাঙার পর শালহীন নিজেকে খুব ফাঁকা ফাঁকা লাগছিল রোজির। ব্ল্যাঙ্কেটে পর্যাপ্ত উষ্ণতা ছিল না, বিছানায় প্রশান্তি ছিল না, নিঃশ্বাসে তৃপ্তি ছিল না, কেবল একটা পুরনো চাদরের অনুপস্থিতিতে। কিন্তু কিশোরীর অভিমানী হৃদয় মাহিরের সাথে সাথে তার চাদরও নিজের সাথে জড়াতে চায় না বলে কিছুক্ষণ ছেপটা কেটেছিল। তবে ষোড়শীকন্যা কি জানে, মাত্র 4 মাস বয়স কালেই মাহিবাই তার গোটা অস্তিত্বে জড়িয়ে গিয়েছে। এখন চাইলেও আর মাহিরকে তার অস্তিত্ব থেকে সরানো কোনোভাবেই সম্ভব নয়। রোজি তার উস্কো খুস্কো চুলগুলোকে খোপা করতে করতে মাহিরের রুমে থেকে যেতে লাগলো। মাহির ভাই স্বার্থপর হতে পারে, কিন্তু রোজি তারা দায়িত্ব অবহেলা করতে পারে না। এখন আর মাহির দরজায় লক করে ঘুমায় না, তাই রোজি দরজা ঠেলে ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই বরাবরের মতোই মিষ্টি একটা ঘ্রাণের সাথে হিম শীতল হাওয়া তার সমস্ত শরীর শুয়ে দিল। গায়ে আলতো করে জড়িয়ে রাখা সোয়েটারটা টেনে টুনে ঠিক করে নিল রোজি। এত ঠান্ডাতে মাহির ভাই ঘুমাচ্ছে কিভাবে? প্রতিদিনের মতো আজকে ঘরে ড্রিম বাল্ব জ্বালানো নেই। রোজি কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকলো, তারপর অন্ধকারে তার চোখ দুটো একটু ধাতস্থ হয়ে উঠলে লাইট না জ্বালিয়ে সে সামনের দিকেই এগোয়। ঘরটির ছাদের আবছা আলোতে আলোকিত, তাই বিছানা পর্যন্ত যেতে রোজির কোনো সমস্যা হলো না। কিন্তু বিছানা ফাঁকা। তাহলে মাহির ভাই আগেই উঠে পড়েছে? রোজি এবার ঘরের এদিক ওদিক চোখ বুলাতে লাগলে বেলকুনির দরজায় তার চোখ আটকে যায়। রোজি এক পা করে সেদিকে এগিয়ে গেলে মাহির বিধ্বস্ত অবস্থা তাকে করুণভাবে গ্রাস করে নেয়। বেলকুনির দরজার সামনে রকিং চেয়ারে মাথা হেলে চোখ বন্ধ করে আছে মাহির। পায়ের কাছে দেয়ালে হেলান দিয়ে খাড়া করে রাখা আছে গিটারটি। ব্যালকনির দরজা খোলা, তাই ছাদের আলো সরাসরি এসে পড়েছে মাহিরের হলদে পরশা মুখ পানে। রোজি সে ছাদের আলোতে মাহিরকে গভীরভাবে প্রয়োগ করলো। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলো এখন অনেকটাই বড় হয়েছে। দেখতে কেমন জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, তবে দাড়ি বড় হওয়ার জন্য এমনটা মনে হচ্ছে না। বড় বড় দাড়ির একটা নিজস্ব সৌন্দর্য আছে, মানুষ যত্ন করে সে সৌন্দর্য ফুটিয়ে তোলে। কিন্তু মাহিরকে দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে যত্নের অভাবে পরম অবহেলায় গড়ে উঠেছে দাড়ি নামক এই জঙ্গল। যে ঘন জঙ্গলের মাঝে তার কালচে ঠোঁট দুটোর অস্তিত্ব খুঁজে পাওয়া একেবারেই মুশকিল। মাথার উস্কো খুস্কো চুলগুলো অবহেলায় অযত্নে বড় হয়ে ঘন পাপড়ি বিশিষ্ট চোখ বুঝলো, বড় লতি বিশিষ্ট কান ডেকে নিয়েছে। দূর থেকে মানুষ এই অবস্থায় মাহিরকে দেখলে নির্ঘাত পাগল বলে আখ্যায়িত করবে। মাহির ভাই এগুলো বুঝতে পারে না। রোজি তার মাহিবাইকে এইরকম অগোছালো অবস্থায় দেখতে ভীষণ খারাপ লাগে। তার বলতে খুব ইচ্ছে হলো, মাহির ভাই, আপনি নিজের প্রতি এত উদাসীন কেন? নিজেকে এত অবহেলা করেন কেন? আপনার নিজের প্রতি একটু যত্নশীল হওয়া উচিত মাহির ভাই। কিন্তু কোনো অধিকারে বলবে সে। আর বলল কি মাহির ভাই তার কথা শুনবে? বড় আম্মু সহ বাড়ির সবাই কি কম বলেছে তাকে নিজের প্রতি একটু যত্নশীল হওয়ার জন্যে? যেখানে বড় আম্মু তাকে দিয়ে এটা করাতে পারেনি, সেখানে মূল্যহীন রোজির এমন কিছু ভাবনার আনাটাও ভুল। রোজি একটি দীর্ঘশ্বাস ফেলে মনের সকল কষ্ট বাতাসে মিলিয়ে দেওয়ার বৃথার চেষ্টা করলো। এবার সে খেয়াল করলো মাহিরের শরীরে শুধু একটি পাতলা কালো টি শার্ট। যেখানে সে সোয়েটার পরেও ঠান্ডাতে কাঁপছে, সেখানে মাহির কিভাবে শুধু একটি টি শার্ট পরে বাতাসে বসে আছে। রোজির এবার ব্যস্ত হয়ে আস্তে করে মাহিরকে ডাকতে লাগলো, মাহির ভাই। রোজির এক ডাকেই উত্তর এলো মাহিরের কাছ থেকে। কি করুণ শোনালো সেই কণ্ঠস্বর।
যেন মনের চাপা কষ্টগুলো বেরিয়ে আসতে চাইল দুই অক্ষরের এই শব্দটির মধ্য দিয়ে। রোজির সমস্ত হৃদয় কেঁপে উঠল। কেন জানি এই মুহূর্তে তার কান্নাগুলো দলা পেকে বেরিয়ে আসতে চাইছে। কোনোমতে নিজেকে সংবহন করে ভাঙা কণ্ঠে রোজি বলল, নামাজ পড়বেন না মাহির ভাই? হ্যাঁ পড়ব, তুই যা। রোজি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। এক ছুটে রুমে এসে উচ্চ শব্দে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। সে জানে না সে কেন কাঁদছে। এই মুহূর্তে কান্না করার মতো বিশেষ কোনো ঘটনা তো ঘটেনি, কিন্তু এত কিছুর ভাবার সময় এখন নয়। এখন নিজের মনের কথা শুনে মনকে শান্ত করতে হবে। হয়তো চোখের সাথে মন চুক্তি করেছে, মনের সকল কষ্ট বেরিয়ে আসবে, কিন্তু সাথে চোখের অভদ্র অশ্রুকণাদেরও আসতে হবে। রজিতে তাও তার মনের কষ্টগুলোকে অশ্রু জলে ভাসিয়ে দিতে পারে, কিন্তু মাহির ছেলেদের তো কাঁদতে নেই। তার কষ্টগুলো বুকের মধ্যে জমা হতে হতে পাহাড় সৃষ্টি করে ফেলেছে। কিন্তু এই পাহাড়ের সমাপ্তি কোথায়? প্রতিদিনের মতো নিয়ম করে আজকেও 6টার দিকে তুবা আর রোজি মাহিরের কাছে পড়তে এসেছে। অন্য দিনের তুলনায় তুবা আজ বেশ খুশি। পড়া না পারার কারণে মাহিরের বকাঝকা আজ তার গায়ে লাগছে না। আর এই কারণে মাহির তুবাকে বেশি প্রশ্রয় দিতে চায় না। বাহিক্য দৃষ্টিতে রোজি আর মাহির প্রতিদিনের মতোই স্বাভাবিক, কিন্তু অন্তর্দৃষ্টিতে দুজন দুই রকম যন্ত্রণায় জর্জরিত। নাস্তা করার জন্য নিচে নামতে সকলে এক এক করে মাহিরের মাথায় চুমু খেয়ে আজকে তার এই বিশেষ দিনের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছে। গত 10 বছরে এই দিনটাতে সেই পরিবারের কাছে থাকিনি, তবে তাই বলে ভালোবাসার মানুষগুলো কি এই বিশেষ দিনটি ভুলে যাবে? কই দেখি দেখি আমার ছোট জামাইটারে। সবাইকে সরিয়ে দিয়ে মাহিরের সামনে এসে দাঁড়ালেন সকিনা বিবি। তারপর নাতির কপালে সযত্নে চুমু খেয়ে মাথা ও সারা গায়ে আদুরে হাত বুলিয়ে দিতে লাগলেন। বড় হও দাদুভাই, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। প্রতি বছর এই দিনটি তোমার জীবনে নতুন নতুন খুশি নিয়ে আসুক। মাহির তার দাদির কুচকানো চামড়ার হাতের উষ্ঠ পিষে একটা চুমু খেয়ে দোয়া নিল। দোয়া করবে দাদিমণি, দোয়া করব, কিন্তু তার বদলে তোমার এই বউকে কি দিবে? তা আমার মিষ্টি বউটা কি চায়? তোমার মিষ্টি বউয়ের বয়স হয়ে গেছে, সে ঠিক মতো তোমার খেয়াল রাখতে পারছে না। এখন তার একটা সতীন লাগবে। তা বলো, আমি কবে সতীন পাচ্ছি? মাহিরের হাসি মুখটা মুহূর্তেই গাম্ভীর্যতায় ছেয়ে গেল। সে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, নাস্তা করতে এসো দাদিমণি, আমার কলেজের লেট হয়ে যাচ্ছে। বাড়ির সকলে দীর্ঘ নিঃশ্বাসে আশেপাশের বাতাস ভারী হয়ে গেল। চাকরি পেয়ে বাড়িতে আসার পর থেকে বাড়ির সকলে তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। তাদের ধারণা মাহিরকে বিয়ে দিলে তার এমন গা ছাড়া ভাব দূর হবে। এই পর্যন্ত কম মেয়ে ছবি ও বায়োডাটা দেখানো হয়নি তাকে। এমনকি পছন্দের কেউ আছে কিনা তাও জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু প্রত্যেকবারই মাহির বিষয়গুলোকে নিঃশব্দে এড়িয়ে গিয়েছে। ডাইনিং টেবিলের কাছে যেতেই রিমু এক প্রকার দৌড়ে এসে মাহিরের হাতে তার ফোনটা দিল। ফোনে কারিম ভিডিও কলে মাহিরকে শুভেচ্ছা জানালো। শুভ জন্মদিন ভাই আমার, আল্লাহ তোকে দীর্ঘজীবী করুক। ধন্যবাদ ভাই, আমি দেশে থাকলে তোকে আজকে ইচ্ছে মতো ট্রিট দিতাম, কিন্তু সমস্যা নেই, আজকে আমার ক্রেডিট কার্ডটি পুরোটাই তোর, যা ইচ্ছে মতো বন্ধুদের সাথে মজা কর। ধন্যবাদ ভাই, কিন্তু এত কিছুর দরকার নেই। ওহো বড় ভাই, আদর করে কিছু দিতে চাইলে তা ফিরিয়ে দিতে হয় না। ঠিক আছে ভাই। কিছুক্ষণের মধ্যেই রোজি, তুবা ও আসিফও নেমে এলো। আসিফ মাহিরের কাছে গিয়ে বলল, শুভ জন্মদিন ভাই, রাতে তোমাকে বিরক্ত করতে চাইনি, তাই টেক্সট করেছিলাম। মাহির আসিফকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে বলল, ধন্যবাদ ভাই আমার, ফোন বন্ধ ছিল তাই তোর টেক্সট দেখতে পাইনি। তাদের এমন কথোপকথনে শুনে তুবা যেন আকাশ থেকে পড়ল। আজকে মাহির ভাইয়ের জন্মদিন, আর সে কি করে এই দিনটি ভুলে গেল? তুবা এবার কাঁদো কাঁদো মুখ নিয়ে মাহিরকে জড়িয়ে ধরে বলল, সরি ভাইয়া, গণিতের সূত্রের মতো তোমার জন্মদিনও ভুলে গিয়েছিলাম, না হলেও ওই আসিফ কুত্তার আগে উইশ করতাম। তুমি কিছু মনে করনি তো? মাহিরও পরম আদরে তুবাকে বাহু ডোরে জড়িয়ে নিয়ে বলল, না শোনা, ভাইয়া কিছু মনে করেনি।
কিন্তু জন্মদিনের পার্টি হবে না? কেউ এই সম্পর্কে কিছু বলছে না কেন? হ্যাঁ হবে, সন্ধ্যায় রেডি থাকিস, আমি এসে নিয়ে যাব। শাহিদা বেগম টেবিলে নাস্তা গোছাচ্ছিলেন। মাহিরের কথায় থেমে গিয়ে বললেন, সন্ধ্যায় মানে? সন্ধ্যায় কোথায় যাবি তোরা? বন্ধুরা একটা ছোটোখাটো পার্টি আয়োজন করেছে মা, ওখানেই যেতে হবে। এতগুলো বছর পর এই দিনটাতে বাসায় থাকছিস, আমি কিছু জানি না। সন্ধ্যায় আমাদের সাথে থাকবি। বাসায় রান্না বান্না করব। শাহিদা বেগমের কথা শুনে মাহিরের মেজো চাচা মীর মোস্তফা আলী বললেন, আচ্ছা ভাবি, রান্না বান্না না হয় দুপুরে হোক, আমরা দুপুরে একসাথে সেলিব্রেশন করব। আর সন্ধ্যায় না হয় ওরা ওদের মতো সেলিব্রেশন করবে। তা বাবা মাহির, তোমাদের পার্টিতে আমাদেরকে নেবে তো? আসলে চাচা, আমি পার্টি সম্পর্কে কিছুই জানি না। বন্ধুরা একটা ছোট কমিউনিটি সেন্টারে সব আয়োজন করেছে। তোমরা যদি পার্টিতে অংশগ্রহণ করতে চাও তাহলে আমি তাদেরকে সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করতে বলবো। না না বাবা, আমি তো এমনিই বললাম। তোমাদের ছোটদের পার্টিতে গিয়ে আমরা কি করব বলো? তোমরা যাও, মজা করে এসো। পারলে সাথে বাড়ির ছোটদের নিও। আচ্ছা আচ্ছা। রিমু ভাবি, আশিফ, তুবা, রুজি আর আমান যাচ্ছে। এতক্ষণ ধরে নির্ধারিত চেয়ারটিতে বসে থাকা হেলে পরোটা খেতে থাকা রুজি এবার মাথা তুলে বলল, 2 দিন পর থেকে পরীক্ষা শুরু, এখন আমি কোথাও যেতে পারবো না। রোজের কথা শুনে ওর বাবা মীর লুৎফর রহমান বললেন, কিছু সময়ের জন্যই তো যাচ্ছ আম্মু, সমস্যা হবে না। এছাড়াও এখন সারাক্ষণই বাসায় থাকছো, একটু ঘুরে আসলে মাইন্ড ফ্রেশ হবে। এতক্ষণে রোজির খাওয়া শেষ। সে নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে উপরে চলে গেল। রোজির এমন আচরণে সবাই একটু অবাক হলো, কিন্তু ওই দিকে এত একটা পাত্তা দিল না কেউ। মেয়ে বড় হচ্ছে, কোনো বিষয় নিয়ে একটু একটু মন খারাপ থাকতেই পারে, এই কিশোরী বয়সটাই তো এমন। মাহির ফলকহীন তাকিয়ে রইল অভিমানী কিশোরীটির যাবার পানে। কে বলবে মাহিরের জন্মদিন নিয়ে এই মেয়েটি সবচেয়ে বেশি উত্তেজিত ছিল, অথচ আজকে একটি ভারের জন্য শুভেচ্ছা জানালো না। মাহিরের জন্মদিনে রোজি তাকে উপহার দিবে বলে মসৃণ রূপলি প্রেম আর বাদামি স্ট্রাকার একটা ঘড়িও কিনে রেখেছে, কিন্তু অভিমানী কিশোরীর অভিমানের তোপে পড়ে সেই ঘড়িটি এখন গিফট পেপারে মোড়ানো অবস্থাতেই পরম অবহেলায় আলমারির সেই কোণাতেই পড়ে রইল। রোজির মাহিবাইয়ের জন্মদিন, সেখানে রোজির মাহিরের উপস্থিতিতেও তার রোজ দিনটিকে গভীরভাবে স্মরণ করেছে। সেখানে তার উপস্থিতিতে কিভাবে এই বিশেষ দিনটিকে ভুলে যায় সে? জন্মদিনে কি গিফট দিবে তা আরও 1 সপ্তাহ আগে থেকে ভাবতে শুরু করেছিল রোজি। অনেক ভাবার পর ওর মাথায় এলো মাহির ঘড়ি পরতে সবচেয়ে বেশি পছন্দ করে। কিছু পাওয়া যাক বা না যাক, মাহিরের কাছে দামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ঘড়ির কালেকশন সবসময়ই পাওয়া যাবে। শুধুমাত্র ঘড়ির কালেকশন দেখলেই বোঝা যাবে ছেলেটা আসলেই এক সাম্রাজ্য পরিবারের সন্তান। তবে সেসব বড় বড় ব্র্যান্ডের ঘড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য রোজির নেই, তাই সে তার জমানো 5,000 টাকা বাজেটে রেখে রিমোর কাছে যায়। তারপর রিমোর সাহায্য নিয়ে মাহিরের দেওয়া ফোনটি থেকে একটি অটোমেটিক ঘড়ি অর্ডার করে। এদিকে রোজি সব পাগলামি মাহির অফিসে বসেই গভীরভাবে উপভোগ করছিল। যেহেতু ফোনটা মাহিরের দেওয়া, তাই রোজি সেখানে যাই করুক না কেন মাহির তা দেখতে পারে। এছাড়াও সশরীরে মাহিরকে সবার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে কালকে ঘড়িতে রাত 12টার অ্যালার্মও সেট করে রেখেছিল, আর সেটিও বিচক্ষণ মাহিরের চোখ এড়ায়নি। তাই তো মাহির সারা রাত তার রোজের অপেক্ষায় ছিল, কিন্তু তার রোজ আবারও প্রমাণ করে দিল কিশোর বয়সের অভিমান সত্যিই খুব ভয়ঙ্কর। অভিমানের কাছে অনুভূতি কিংবা আবেগের কোনো স্থান নেই। নাস্তা শেষে তুবা ঘুরে যাচ্ছিল, এমন সময় আশিফ ওর সামনে দাঁড়িয়ে পথ আটকালে তুবা বিরক্তিতে বুক কুঁচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? আগে বল তো, সাহস কি করে হয় আমার ফুলের গায়ে হাত তোলার? অনেকবার এমন করেছিস, কিচ্ছু বলিনি, কিন্তু আর না। দিন দিন তুই সহ্যের সীমা পার করে ফেলছিস। আশিফের কণ্ঠে ক্রোধের দ্বিগুণ বগুণ জ্বরছে। তুবার এক হাতে আশিফের বুকে ধাক্কা দিয়ে জাজিয়ে উঠল, ওই কুত্তা শোন, তোর ওই দুর্গন্ধযুক্ত পচা ফুলের ধার
পাশে গেলেও আমার বমি চলে আসে, আর আমি ওর গায়ে আমার এই সুন্দর হাত ছোঁয়াবো তা ভাবলি কি করে? আসিফের ক্রোধ এবার পেটে পড়ল। রেগে মেগে তুবার গায়ে হাত তুলতে যাবে, এমন সময় পিছন দিক থেকে মাহিরের কঠিন কণ্ঠস্বর ভেসে আসে। আসিফ, কি করছিস সেখানে তোরা? মাহিরকে দেখে তুবা এক দৌড় ওর কাছে গিয়ে আহ্লাদি কণ্ঠে বলতে লাগলো, দেখো ভাইয়া, আসিফ আমাকে মারতে আসছিল। আগে ওকে জিজ্ঞাসা করো মাহির ভাই, ওই কি করেছে আমার রুজির সাথে। আসিফ পাল্টা অভিযোগ দায়ের করলো তুবার বিরুদ্ধে। তুই ঘরে যা। শীতল কণ্ঠে তুবাকে উদ্দেশ্য করে মাহির বলল। মাহিরের কথা শুনে তুবা একবার আসিফের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে রুমে চলে যায়। ভাই ওকে এভাবে প্রশ্রয় দিতে থাকলেও আরও বেড়ে যাবে। তুমি জানো স্কুল টিউশনিতে ওই কি কি করে বেড়ায়? আর ওর কাছে যে হাতের তালুর ইশারায় আসিফকে থামিয়ে দিল মাহির। বলল, আমি যা বলার বলে দিয়েছি ওকে, আর এমন করবে না। কিন্তু তোরও নিজেকে পরিবর্তন করা উচিত। তুবার বিষয়ে কোনো সমস্যা দেখলে বড়দেরকে বলবি, নিজে নিজে হাত বাড়িয়ে কিছু করতে যাবি না, বুঝেছিস? প্রচণ্ড রাগে তখনও আসিফের কপালের চামড়া কুঁচকে আছে, নিঃশ্বাসের গতি তীব্র। তবুও বড় ভাইয়ের কথা সম্মতি দিয়ে বলল, বুঝেছি ভাই, কিন্তু যদি আমার ফুলের গায়ে আর একটা টোকাও দেয়, আমি কিন্তু ভুলে যাব ও আমার ছোট কাজিন। আমার ফুলের সাথে কোনো রকম কম্প্রোমাইজ নয়। রোজি রুমে এসে একটা সাদা পৃষ্ঠায় 28বার শুভ জন্মদিন মাহিবাই কথাটি লিখে তার নিচে হৃদয়ে উগ্র কয়েকটি বাক্য লিখে দিল। আপনি আমার মাহিবাই হয়ে নাইবা থাকলেন, কিন্তু আমার পুরনো মাহিবাইয়ের মতো হাসি খুশি থাকবেন সারা জীবন। হাসি ছাড়া মানায় না আপনাকে। আপনি যখন হাসেন তখন আপনার ওই সুন্দর ঠোঁটজোড়ার সাথে আপনার নীলমণির চোখ দুটো হেসে ওঠে, আর কেউ একজন সেই মুহূর্তটা এক নজর দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে মাহিবাইয়ের রোজ। তারপর রোজি কাগজটিকে নিয়ে বাড়ির পেছনে একটা বড় আম গাছের গোড়ায় গর্ত করে সেখানে পুঁতে দিল। মাহির চলে যাওয়ার পর গত 10 বছর ধরে রোজি এইভাবেই তার প্রতিটি জন্মদিন পালন করে আসছে। তবে এবার মাহির বাড়িতেই আছে, তাই মেয়েটা ভেবেছিল এবার হয়তো দিনটা একটু অন্যরকম হবে, কিন্তু হলো না। প্রতিবারের মতো এবারও মাহিরের জন্মদিন উদযাপন এই আম গাছটি রোজির সঙ্গী হলো। রোজির দাদু মীর জামাল উদ্দিনের হাতে লাগানো প্রায় 35 বছরের পুরনো গাছটি আজও মাহির ও রোজির হাজারো স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। গাছের ডালার দড়ি দিয়ে প্রাচীন পদ্ধতিতে একটি জোলনা বানিয়ে গাছটির সবচেয়ে নিচু ডালে ঝুলিয়ে দিয়েছিল মাহির, যেখানে সে প্রতিদিন ছোট্ট রোজিকে বসিয়েও দোল দিত। সেই রোজির খিলখিল হাসির শব্দ মাহিরের হৃদয় শীতল করার পাশাপাশি দানবাকৃতির বিশাল এই গাছটির প্রতি পাতাকে সতেজ করে তুলত। এছাড়াও মাঝে মধ্যে সে আর মাহির তাদের মনের ইচ্ছেগুলো লিখে গাছটির গোড়ায় পুঁতে রাখত। তবে রোজি তখনও লিখতে পারতো না, তাই সে তার ছোট্ট মনের ছোট ছোট ইচ্ছেগুলো মাহিরকে বলতো, আর মাহির তার রোজির ইচ্ছেগুলো পরম যত্নে নিজ হাতে সাদা কাগজে ফুলিয়ে তুলত। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। রোজির চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গাছটির তলায় মাটিতে পড়ল। একদিন যে মাটি রোজির মন মাতানো খিলখিল হাসির শব্দে মেতে থাকতো, আজ সেই মাটি রোজির এক একটি অশ্রু দানায় সিক্ত হয় প্রতিনিয়ত। দুপুরে ঘরোয়াভাবে বাড়ির সবাইকে নিয়ে মাহিরের জন্মদিন উদযাপন করা হলো। তারপর মাহির তুবা রোজিদের রেডি হতে বলে কিছুক্ষণের জন্য বাইরে গেল, কিন্তু এবার বেঁকে বসলো রোজি, সে কিছুতেই যাবে না। বাধ্য হয়ে রিমা মাহির ফোন করে জানালো যে রোজি যেতে চাইছে না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই মাহির বাড়িতে এসে সোজা রোজির ঘরে গেল। কি সমস্যা তোর, যাবি না কেন? রোজি পড়ার টেবিলে বসেছিল, সেখান থেকেই বলল, পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি, এখন সময় নষ্ট করা যাবে না। কিশোরী কণ্ঠে অভিমানে বাদ ভেঙে পড়ছে যেন। মাহির রোজির পাশে এসে দাঁড়িয়ে থমথমে গলায় বলল, এখন তুই আমাকে শিখাবি ওয়েস্টেড অফ টাইম কাকে বলে? তুই কি একাই পরীক্ষা দিচ্ছিস? আমরা কেউ দেইনি। আমার ভালো লাগছে না মাহির ভাই। কিশোরী কণ্ঠটা এবার দূরে এলো। মাহির পকেট থেকে হাত বের করে রোজির মাথায় আলতো করে বুলিয়ে দিয়ে বলল, এজন্যই তো বলছি একটু ঘুরে এলে ভালো লাগবে। যা রেডি হয়ে আয় তাড়াতাড়ি। শেষমেশ এক
গ্রাস বিরক্তি নিয়ে টেবিল থেকে উঠে জামা বের করতে কাবাডের দিকে যাচ্ছিল রোজি। তখনই পিছন থেকে মাহির নরম কণ্ঠে বলে উঠল, রোজ। মাহিরের মুখ নিষ্কৃত শব্দটি রোজের কর্ণগোচর হতেই তার পা দুটো সেখানেই থেমে গেল। মাহির রোজির সামনে এসে দাঁড়িয়ে ওর ছোট ছোট কোমল হাত দুটো নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে চোখে চোখ রেখে বলল, অভিমান করে থাকিস না রোজ। অভিমানের শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর। এটি চোখের পলকে তোর জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু কেড়ে নেবে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি ভালোভাবে বুঝে ওঠার আগেই দেখবি সব শেষ। তোকে একেবারে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে আজকে। আর রোজি মাহিরের চোখ থেকে তার চোখ সরালো না, বরং ওই নীল চোখ জোড়ার দিকে গভীরভাবে তাকিয়ে মাহিরের মন পড়তে চাইল। কিন্তু হায়, মাহিরের বোকা রোজ তার মন পড়া তো দূর, তার বলা কথাগুলোও ভালোভাবে দাঁতস্থ করতে পারল না। শুধু পারল মাহিরের বুক ছিঁড়ে নিজের কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিতে। রোজি মাহিরের চোখের দিকে ছল নয়নে তাকিয়ে বলল, আমাকে ভালোবাসেন না কেন মাহির ভাই? আমাকে ভালোবাসা মাপতে আসিস না রোজ। 7 জনম পেরিয়ে যাবে, কিন্তু তুই এই ভালোবাসার প্রখরতা মাপুর কাঠিতে তুলতে পারবি না। কথাগুলো বলতে বলতে মাহির এক হাত দিয়ে রোজির গাল স্পর্শ করে চোখ হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো সযত্নে হাতের তালুতে উঠিয়ে নিল। যা, তৈরি হয়ে নে, আমি একটু বাইরে থেকে আসছি বলেই মাহির রুম থেকে চলে গেল। আর পেছনে রেখে গেল দ্বিধাদ্বন্দ্বে বেড়াজালে বন্দি এক গভীর ভাবনাশীল কিশোরীকে। রোজি মাহিরের যাওয়ার পানে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, মাহির ভাই আমাকে ভালোবাসে, তাহলে সেদিন এসব বলেছিল কেন? হয়তো তুবাকে সান্ত্বনা দিতে, শুধুমাত্র অবস্তু বা অশান্ত মনকে বুঝিয়ে শান্ত করতে যে সে ছাড়া মাহির আর কাউকে ভুল মানে না। রোজের কোমল মন নেচে উঠল। সে মাহির ভাইকে ভুল বুঝেছিল। মাহির ভাই তাকে ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই বাসে, না হলে এভাবে বলল কেন? কিশোরীর অবুঝ মন এভাবেই নিজেকে সান্ত্বনা দিল। এদিকে তুবে একটা একটা করে ড্রেস স্টাইল দিতে দিতে আলমারির সকল ড্রেস বিছানায় নামিয়ে ফেলেছে। তার যে সব ড্রেস পছন্দ হচ্ছে সেসব পরলে মাহির তাকে পার্টিতে নিয়েই যাবে না। অবশেষে সে বেশ গর্জিয়াস একটা টপ আর স্কার্ট পরার সিদ্ধান্ত নিল। রোজি স্টোনের কাজ করা মেরুন রঙের একটা টু পিস আর সাথে ম্যাচিং করে স্কার্ফ মাথায় দিয়ে নিল। পরে রোজি তার আম্মুকে বলে আরও বেশ কয়েক রকম স্কার্ফ কিনে নিয়েছে। এতে অবশ্য তার বেশ উপকারী হয়েছে। চুলগুলো আগের থেকে কম ময়লা হয়, তাই এখন বড় বড় চুলগুলোতে প্রতিদিন শ্যাম্পু করতে হয় না, 1 দিন 2 দিন পর করলেই হয়ে যায়। একটু আগে মেয়ের সাদ্দাম হোসেন বাড়ি ফিরেছে। বাড়ির বড়রা বিজনেসের কাজে যেখানে যাক না কেন সেখান থেকেই কিছু না কিছু নিয়ে এসে ছোটদের হাতে তুলে দেন। সাজ্জাদা হোসেন ও তুবাদের জন্য ছোট ছোট কিছু শৌখিন জিনিসপত্র নিয়ে এসেছে। ড্রয়িং রুমে বাড়ির সকল পুরুষেরা বসে চট্টগ্রামের ব্যবসা নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় রিমু আর রোজি একেবারে রেডি হয়ে সেখানে আসলো। রোজিকে দেখে মীর সাজ্জাদ হোসেন বললেন, বাহ, আমার রোজি আম্মাজানকে তো হিজাব পরে আরও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ বড় আব্বু। কখন এসেছো? এই তো মা, একটু আগে। বড় আব্বু তোমার জন্য উপহার এনেছে, দেখো তো পছন্দ হয় কিনা। বলেই তিনি রোজির দিকে জিনেকের তৈরি দুটো মাঝারি সাইজের শোপিস এগিয়ে দিলেন। এগুলো অনেক সুন্দর, তোমাকে ধন্যবাদ বড় আব্বু। সাজ্জাদ হোসেন এবার রিমুর দিকে দুটি শোপিস এগিয়ে দিলেন। এগুলো তোমার জন্য মা। ধন্যবাদ বড় বাবা, কিন্তু শুধু রোজি আর তুবার জন্য আনলেই পারতেন, ওরা ছোট মানুষ। আমি কি এখনো ছোট আছি? সাজ্জাদ হোসেন রিমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা মার কাছে সন্তানরা কখনো বড় হয় না। তুবা রোজির মতো তুমিও আমাদের মেয়ে। রিমুর চোখ পানিতে টলমল করে উঠল। মাত্র 7 বছর বয়সে ছোট বোনের বিয়েতে আগমনকালে মাকে হারিয়েছে মেয়েটা। জীবিকার টানে বাবাকে ফাড়ি দিতে হয়েছে বাহিরের দেশে, তাই দীর্ঘ সময়ের জন্য তাকেও কাছে পাওয়া যায়নি। বড় ভাই হাসানের ভার্সিটির একটা প্রোগ্রামে কারিম রিমুকে দেখেছিল। প্রথম দেখাতেই নম্রভদ্র শ্যামবর্ণের মায়াবতী রিমুর প্রেমে পড়ে যায় কারিম। পরে জানতে পারে তার হৃদয় হরণকারী
নারীটি তারই বন্ধু হাসানের ছোট বোন। তারপর আর সময় নষ্ট করেনি কারিম। বাড়িতে জানালে রিমির সুশীল ব্যবহার আর মায়াবী চেহারা দেখে মীর বাড়ির কর্তাকর্তীরা তাকে ঘরের বউ করে আনে। তখন থেকেই রিমু একটা বিশাল পরিবার পেয়েছে। এক বাবা মার পরিবর্তে তিনটে বাবা মা পেয়েছে, সাথে অনেকগুলো ছোট ছোট ভাই বোন ও একজন আদর্শ জীবনসঙ্গী। রিমুর চোখে পানি দেখে শাহিদা বেগম এসে ওকে বুকে জড়িয়ে নিলেন। এরই মধ্যে সকলের চোখ গেল দরজার দিকে। মুহূর্তেই প্রত্যেকের মনোযোগ কেড়ে নিল মেইন দরজা দিয়ে প্রবেশ করা মাহির। শাহিদা বেগম রিমুকে ছেড়ে সদ্য সেলুন থেকে ফেরা মাহিরের কাছে ছুটে গেল। পরম আনন্দে সাইজ করে কাটা ছোট খোঁচা খোঁচা দাড়িযুক্ত গলা হাত বুলিয়ে দিতে লাগলেন। বাহ, আমার বাবাটাকে কত সুন্দর লাগছে। সবসময় এভাবে পরিপাটি হয়ে থাকতে পারিস না? সোফাতে বসে থাকা লুৎফর রহমান উঠে মাহিরের কাছে এসে ওর কাঁধে হাত রেখে বললেন, এই তো আমাদের আসল মাহির, আমাদের সুদর্শন ছেলে। সবসময় এভাবে থাকবে বাবা। সাদ্দাত হোসেন সবার এমন আহ্লাদিপনা দেখে বিশেষ বিরক্ত হচ্ছেন। কি এমন করেছে এই ছেলে যে তাকে নিয়ে এমন বাহাবা দিতে হবে? একজনের উছলে পড়া খুশি দেখে মনে হচ্ছে ছেলে তার যুদ্ধ জয় করে বীরত্ব খেতাব অর্জন করে এসেছে। রোজি তো তখন থেকে অপলক মাহিরের দিকে তাকিয়ে আছে। গত 6 মাস আগে যখন মাহির প্রথম কলেজে জয়েন করেছিল, লাস্ট তখনই এমন পরিপাটি অবস্থায় দেখেছিল রোজি। কালো প্যান্টের সাথে হালকা আকাশি রঙের শার্ট, চুল দাঁড়িয়ে একেবারে পারফেক্ট করে কাটা। এক কথায় সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যে তুবা রেডি হয়ে এক প্রকার নাচতে নাচতে নিচে নামলো। সকালকে এভাবে রেডি হয়ে আসতে দেখে সাজ্জাদ হোসেন বললেন, কোথায় যাওয়া হচ্ছে? আব্বু, মাহির ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ার বন্ধুরা পার্টি আয়োজন করেছে, আমরা সেখানেই যাচ্ছি। তুবার কথা শুনে সাজ্জাদ হোসেন বেশ কড়া কণ্ঠে বললেন, তোমরা রুমে গিয়ে চেঞ্জ করে নাও, কোথাও যাওয়া হচ্ছে না কারো। এমন কথা শুনে ড্রয়িং রুমের সকলে বেশ থতমত খেয়ে গেল। সবাইকে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এবার চিৎকার করে বলে উঠলেন, কি বললাম কানে যায়নি? মাহিরের সাথে কেউ কোথাও যাচ্ছ না। তুবার রোজি ভয় পেয়ে উপরে উঠে যেতে দৌড়লে মাহির আটকে দেয়, ওরা এখন আমার সাথে যাবে। বাবা ছেলের মধ্যে ফের বিশ্বযুদ্ধ শুরু হবার আভাস পেয়ে মুস্তফা আলী এগিয়ে গিয়ে সাদ্দাত সুজনকে বুঝাতে লাগলেন, ভাইজান, আমরাই তো যেতে বলেছি ওদের, আজকের দিন অন্তত ছেলেদের সাথে ঝামেলা কইরেন না। মাহির তো আমাদেরই ছেলে, দেখে নিও ও ঠিক সেফলি সবাইকে ফেরত আনবে। সাদ্দাত হোসেন মাহিরের দিকে তাকিয়ে হুমকি স্বরে বললেন, আজকে শেষ, এরপর কোনোদিন এ বাড়ির একটা বাচ্চাকে তোমার বন্ধু বান্ধবের পার্টিতে নিয়ে যাওয়ার সাহস করবে না। মাহির তার বাবার চোখে চোখ রেখে প্রত্যুত্তর করলো, সাহসের দরকার নেই, সেটা সময়ই বলে দেবে। ড্রাইভ করছে মাহির, পাশে বসে আছে আসিফ আর আমান। পিছনের সিটে রোজি, তুবার, রিমু বসেছে। সকলের মুখ চোখ গম্ভীর। এতক্ষণ যে উত্তেজনা সবার মধ্যে কাজ করছিল তার সিটে ফোটো এখন আর নেই। রিমু তো যেতেই চাইছিল না, পরে সকলে জোড়াজড়িতে যাচ্ছে। নীরবতা ভেঙে মাহির একটা আধুনিক হিন্দি গান ছেড়ে দিয়ে সবাইকে মন খুলে আনন্দ করতে বলল। মাহিরের অনুভূতি পেয়ে আর সাথে পছন্দের ডিজে গান পেয়ে তুবে সিটে বসে নাচানাচি শুরু করে দিল। তার সাথে সঙ্গ দিল আমান। মুহূর্তেই সকলের গাম্ভীর্যটা কেটে গিয়ে পরিবেশটা আবার চঞ্চল হয়ে উঠল। সেন্টারে প্রবেশ করতেই আগে থেকে সেখানে উপস্থিত থাকা মাহিরের বন্ধুবল তাদের দিকে এগিয়ে এলো। স্কুল লাইফের যত বন্ধু সবাইকে জড়ো করেছে পারভেজ, সাজু আর মুক্তাদির। আসিফের সাথে তাদের মাঝে মধ্যে দেখা হলো। তুবা আর রোজিকে লাস্টে দেখেছিল প্রায় 10 বছর আগে। তারা কত কোলে নিয়ে ঘুরেছে এই ছোট্ট দুই পরীকে, কিন্তু এখন তাদের চিনতেই পারছে না। এখানে আসার পর থেকেই চঞ্চল তুবে এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। আসিফও স্বভাবত লেজে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য ওর পিছনে লেগে আছে, আর মাহির পুরনো সব বন্ধুদের সাথে কুশল বিনিময় করতেই ব্যস্ত। রোজি আর রিমু এক সাইডে বসেই আছে, রোজিকে এক প্রকার জড়িয়ে নিয়ে বসে বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে বেশ স্মার্ট করে দুইজন যুবতী। একটু পর পারভেজ এসে এক প্রকার জোর করে একজন যুবতীকে সেখান থেকে উঠিয়ে একটা পাকা জায়গায় নিয়ে গেল। আসিমকে কিভাবে উঠিয়ে নিয়ে আসায় মীরা নামক সেই যুবতীটি রাগান্বিত কণ্ঠে বলে উঠল, পারভেজ, কি সমস্যা? এখানে এভাবে টেনে আনলি কেন? আগে বল, তুই আমার ফোন ধরছিস না কেন? আবার মেসেজ করলে সিন করে রেখে দিচ্ছিস? কারণটা আর কতবার বলবো তোকে? তোর সাথে কথা বলে আর মায়া বাড়াতে চাইছি না, আমাদের মধ্যে এখন থেকে দূরত্ব বাড়ানো উচিত। এভাবে বলিস না মীরা, তোকে ছাড়া আমি বাঁচব না। এই কথাটা তোর বাপকে গিয়ে বল, তুই তো সবই জানিস।
আরেকবার তোর বাবাকে আমাদের বাসায় পাঠা যান। তুই কিভাবে এই কথা মুখ দিয়ে বের করছিস পারভেজ? হতে পারে আমরা তোদের মতো উচ্চবিত্ত না, তাই বলে আমাদের আত্মসম্মান আছে। তাহলে আমি এখন কি? দুঃখিত, আমি আপনার সাথে আর কোনো প্রকার কথা বলতে ইচ্ছুক নই, মাফ করবেন। কথাটা বলেই মীরা আবার আগের জায়গায় ফিরে গেল আর পিছনে রেখে এলো অসহায় এক প্রেমিক পুরুষকে। আশফিয়া আজকে ডার্ক রেড কালারের শাড়ি পরেছে। সে জানে এই কালারটি মাহির খুব পছন্দের। মাহির সাজগোজ পছন্দ করে না, তাই সাজগোজ শৌখিন মেয়েটা কোনো প্রকার প্রসাধনী চুইও দেখেনি। অনুষ্ঠানে পুরোটা সময় ধরে মাহিরের এক্সট্রা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে যাওয়া আশফিয়া বোকা রুজি আর তুয়ার চোখ এড়িয়ে গেল, রিমুর চোখ এড়াতে পারেনি। কেক কাটা শেষে গানের আসর বসানো হয়। এক এক করে অনেকের গান গাওয়া শেষে এবার পালা আসা আসিফও বেশ ভালো গান গায়। ভালা বাহুল্য, মেয়ের বাড়ির সকল ছেলেরাই বেশ ভালো গান করে। আসিফ এবার তুবার দিকে ব্রো নাচাতে নাচাতে গলা ছাড়িয়ে গাইতে লাগলো, তেঁতুল গাছের প্রেত নিয়ে আমায় দেখলে কেমন ব্যাট ব্যাট গায়, ভালোবাসার বদনজরে আমার দিকে তাকায়। ব্যাস, তুবা চিরচেনা গানটি শুনে স্বভাবতই রেগে মেগে ভরা মজলিসে আসিফের উপর ঝাঁপিয়ে পড়ল। এসএসসি এক্সাম শুরু হয়েছে, এখন রোজির নিঃশ্বাস নেবারও অবকাশ নেই। মাহিরের সাথে এখন সারাদিনে একবার দেখা হয় না বললেই চলে। রোজের খাবার দাবার সব কিছু এখন পড়ার টেবিলেই চলে। মাহিরও তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, কারণ সে জানে রোজিকে সে এক নজর দেখা দিয়ে রোজির সকল মনোযোগ তার দিকে কেড়ে নিতে সক্ষম। এতে তার পরীক্ষা খারাপ হতে পারে। রোজি মেসি কেউই এখন সময় দেয় না তেমন একটা। এখন মাহির বাড়িতে থাকলে মেসি মাহিরের কাছেই থাকে। শুক্রবার সারা দিন এক ধানে পড়তে থাকা রোজি মায়ের কথায় মাইন্ড ফ্রেশ করতে মেসি কিনে ছাদের দিকে রওনা দিল। লাল কালারের জারলোওয়ালা গোল জামা পরিহিত কিশোরী কোমল পায়ে ছোট ছোট ধাপ পেলে ছাদে উঠল। সেদিন মাহির ওদিকে ওড়না কিনে দেওয়ায় পরে বিষয়টা বাড়ির বড়দের নজরে আসে। তারপর বাড়িতে পড়ার জন্য তাদের জারলোওয়ালা গোল জামা কিনে দেওয়া হয়। ওই ধরনের জামা পরে রোজিকে আরও বেশি মিষ্টি দেখতে লাগে। রোজি মেসিকে কোলে নামিয়ে দিয়ে টবে লাগানো বিভিন্ন রকম গোলাপ ফুলের গাছগুলোতে পানি দিতে ব্যস্ত হয়ে পড়ল। এত গোলাপ ফুলের গাছের বেশিরভাগই মাহির লাগিয়েছে। বিকেলে মিষ্টি রোদ এসে পড়েছে রোজির মুখে, এতে তার পরশা মুখমণ্ডল তীরের ন্যায় চকচক করে উঠেছে, আর গোলাপি অধর জুটি লাল গোলাপের পাপড়ির ন্যায় স্নিগ্ধ হয়ে উঠেছে। আর প্রতিবার কেশবতী কিশোরী বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কেশগুচ্ছ কোমল হাতে পিছনে ঠেলে দিচ্ছে। মন ভরে দেখছে নানান রঙের ফুটন্ত গোলাপের মধ্যে তার একান্ত নিজস্ব গোলাপটিকে। এই গোলাপ নেশাক্ত গোলাপ, এই নেশায় আসক্ত হতে তার গভীরে ডুব দেওয়ার প্রয়োজন নেই। এর বাহিক্য সৌন্দর্য এক মুহূর্তেই মাহিরের পুরো অস্তিত্ব ঘায়েল করে দিতে সক্ষম। চিলে কোঠার জানালা দিয়ে বাইরের মনোরম দৃশ্যের রং তুলে দিয়ে ক্যানভাস ফুটিয়ে তুলতে বসেছিল মাহির, কিন্তু হঠাৎ রোজির উপস্থিতি মাহিরের তুলি ধরে থাকা হাতটি কিছুক্ষণের জন্য থমকে যায়। মনোরম প্রকৃতির দৃশ্যকে করে তুলল মনোমুগ্ধকর আবেদনময়। যেই দৃশ্যটি কাগজের ক্যানভাসের সাথে সাথে মাহিরের মনের ক্যানভাসেও আমৃত্যু স্থান করে নিল। রোজিদের পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকে রোজা শুরু হয়েছিল। দেখতে দেখতে রমজান মাসও বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছে। আজই শেষ রোজা। তুবা বিকেল থেকে হাতে মেহেদি দিতে শুরু করে দিয়েছে। এখন সে নিজে নিজে বাম হাতে মেহেদি দিয়ে গিয়ে রাখছে, তার রাতে রিমোর কাছ থেকে ডান হাতে দিয়ে দিবে। তবে রোজির এসব বিষয়ে কোনো চিন্তা নেই। মেহেদি দিতে ইচ্ছে করলে দিবে, নয়তো না। চাঁদ রাত মেয়ের বাড়িতে বেশ ভালোভাবে পালন করা হয়, তবে এইবার একটু ভিন্ন। গত 10 বছর বাড়ি ছেলে মাহির বাড়ির বাইরে ঈদ করেছে, কিন্তু এতদিনও পরিবারের সকলে মিলে একসাথে ঈদ উদযাপন করবে। ইফতারের পর ছাদে সাদা কাপড় বিছিয়ে তার উপর বাড়ির সকলে বসে ঈদের চাঁদ দেখছে। রিমো এক পাশে বসে তুবাকে আর আমানকে মেহেদি দিয়ে দিচ্ছে। রোজিকে চুপচাপ বসে থাকতে দেখে মুস্তফা আলী বললেন, তুমি মেহেদি দিবে না রোজি মামুনি? দিতে ইচ্ছে করছে না বড় আব্বু। আচ্ছা, ইচ্ছে না করলে দেওয়ার দরকার নেই। মেহেদি দেয়া তো আর ঈদের জন্য পড়াশোনা। ছাদে সকলে মিলে বেশ খাওয়া দাওয়া, আড্ডা ও গানের আসর শেষে 12টার দিকে নিচে নেমে
যার রুমে চলে গেলে রুজি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মাহির তার রুমে এলো। মেহেদি পরবি রোজ? নিজ হাতে সাজিয়ে দেব তোর হাত দুটোকে। মাহির রুজিকে নিজ হাতে মেহেদি পরিয়ে দিবে। রুজি এই সুযোগ হাতছাড়া করবে কিভাবে? সে উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ অবশ্যই পরবা। আপনি একটু দাঁড়ান, আমি তুবার থেকে মেহেদি নিয়ে আসি। মাহির রুজির হাত টেনে ধরে বলল, আমি নিয়ে আসছি। একটু পর মাহির এক বক্স মেহেদি নিয়ে এলো। এতগুলো মেহেদি দেখে রুজি অবাক হয়ে বলল, এতগুলো মেহেদি কি করবেন মাহির ভাই? কিন্তু মাহিরের কাছ থেকে কোনো জবাব এলো না। সে সযত্নে রুজির ছোট ছোট হাত দুটিতে মেহেদির রং দিয়ে মনের কল্পনাগুলো আঁকতে লাগলো। আর রুজি মনোযোগ দিয়ে মাহিরের মেহেদি পরানো দেখছে। ইস, মাহির ভাই দুই হাতে তল উফুর করে মেহেদি দেওয়া শেষ হতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। এতগুলো দেওয়ার পরও একটা মেহেদি পুরো শেষ হয়নি। মাহির রোজিকে মেহেদির বক্সটা দিয়ে বলল, এগুলো তুই পরে হাতে দিয়ে নিস। আচ্ছা, তুবাকে অর্ধেকটা দিবনে। ওকে, আমি এনে দিয়েছি, এগুলো তোর জন্য। কিন্তু এতগুলো তো আমি একা শেষ করতে পারবো না। সারা সময় হাতে মেহেদি পরে থাকবি, তোর হাত যেন পাকা না দেখি। রোজি মনে মনে বলল, আপনি এত যত্ন করা মেহেদি পরিয়ে দিলে আমি মেহেদির রং না যেতেই আবার মেহেদি পরবো মাহির ভাই? গভীর নিস্তব্ধ রাত, পৃথিবী গুম রাজ্যের রাজত্ব গ্রহণ করে। মাঝে মাঝে সেই গুম রাজ্যের দায়িত্ব পায় মাহিরও। তবে হঠাৎ মাহিরের ঘুমের রাজ্যে হামলা করে বসে একটি ভয়ঙ্কর স্বপ্ন, একটা বিষাক্ত অতীত। শুরু হয়ে যায় ক্লান্ত অসাধ হৃদয়ের সাথে তুমুল লড়াই, বেঁচে থাকার যুদ্ধ। যুদ্ধে মাহির নিঃসঙ্গ, যুদ্ধের ময়দান মরুভূমি। মাহিরের কলিজা শুকিয়ে যায়। রোজ কি পারে না তার মাহিবাইকে একটু পারেননি এগিয়ে দিতে? কিন্তু কি করে মাহির তার রোজকে নামাবে সেই দানবীয় যুদ্ধের ময়দানে? তার রোজ এখনো বেশ ছোট, বড্ড অবুঝ। রোজের ঘর থেকে আসার পর শেষ রাতের দিকে মাহিরের চোখ দুটো একটু বুজে এসেছিল। তবে ঘন্টা খানেক না যেতেই একটা ভয়ঙ্কর স্বপ্ন এসে তার ঘুম ভেঙে দেয়। এই স্বপ্নের আগমনকাল প্রথম কিংবা দ্বিতীয় নয়। গত কয়েকটা বছর ধরে একটা মমতাময়ী ডাক আর একটা হৃদয় বিদারক আর্তনা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রথম সে এই স্বপ্ন দেখে গভীরভাবে আঁতকে উঠল। এখন সব স্বাভাবিকভাবে নিতে শিখেছে। আজকে আর ঘুমাতে পারবে না মাহির। সে একটা ডায়েরি নিয়ে ব্যালকনিতে বসে ছাদের আলো ডায়েরির পাতায় বিরহের গল্প লিখতে থাকে। বোর্ড থেকে বিভিন্ন প্রকার রান্নাবান্না শুরু করে দিয়েছেন বাড়ির মহিলারা। সকাল 7টায় ঈদের জামাত। বাড়ির পুরুষেরা গোসল করে যে যার মতো রেডি হচ্ছে নামাজের জন্য। সকাল থেকে রোজি মাহিরের ঘরের সামনে ঘুরঘুর করছে। তার মেহেদি রাঙা হাত দুটো মাহিরকে দেখাতে খুব ইচ্ছে করছে। ফর্সা হাতে মেহেদির গাঢ় খয়েরি রং কি সুন্দরী না লাগছে। সে এবার মাহিরের ঘরের দরজায় নক করলো। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় পাল্লা দুটো হালকা করে পাক করে সারা ঘরে চোখ বুলাতে লাগলো। কিন্তু মাহিরকে কোথাও দেখতে না পেয়ে ওয়াশরুমের দরজার দিকে চোখ নিল রোজি। দরজা বন্ধ, তার মানে মাহির ভাই গোসল করছে। রোজি ভাবলো, থাক, নামাজ শেষ করে আসলে না হয় দেখাবে। রোজি সবার থেকেই বেশ মোটা অঙ্কের সালামি পেয়েছে। বাড়ির বড়রা তুবার রোজিকে সমান সমান সালামি দেয়, কিন্তু তুবা সবসময়ের মতো রোজির থেকে এগিয়ে থাকতে চায়। আর আসিফের কাছ থেকে সালামি আদায় করতে না পারলে এই জেদে জিতা কিছুতেই সম্ভব নয়। কেননা আসিফ তাকে সালামি না দিলেও রোজিকে ঠিকই দিবে। তাই যেভাবেই হোক সে আসিফের থেকে সালামি আদায় করেই ছাড়ে। তুবা সোফায় বসে থাকা আসিফের কাছে গিয়ে একেবারে নরম কণ্ঠে আসিফকে ডাক দিল, আসিফ ভাই। আসিফ তুবার ডাক গ্রাহ্য না করে নিজের মতো করে বলতে লাগলো, দরজার বাইরে লোটো ব্র্যান্ডের জুতা জোড়ার দাম 5,000 টাকা। আজকে প্রথমবার পরেছি, ভাবছি এত দামি জুতো উঠিয়ে রাখবো। শ্বশুরবাড়ি হলে তখন শ্বশুরবাড়িতে পরে যাব। কি বলিস? তুবা চরম বিরক্ত হয়ে মনে মনে আওড়ালো, শালা হার কিপটা কুত্তা, তোর 2 পয়সা দামের ভবিষ্যৎ পরিকল্পনা তোর কাছেই রাখ, আর আমার পাওনা আমাকে বুঝিয়ে দে। কিন্তু মুখে জোরপূর্বক মুচকি হাসির রেখা টেনে বলল, হ্যাঁ আসিফ ভাই, খুব সুন্দর পরিকল্পনা। এখন তুই জুতা জোড়া সুন্দর করে মুছে প্যাকেট করে আমার আলমারিতে রেখে আসবি। তুই আসতে বোন আমার, না হলে কিন্তু আপনি আজকে আমার থেকে 1 টাকাও সালামি পাচ্ছেন না। আর কি করার। তুবা দাঁত কটমট করতে করতে এদিক ওদিক তাকিয়ে দেখলো, না,
আশেপাশে কেউ নেই। তারপর আসিফের জুতোর জোড়া মুছে কথা মতো তার আলমারিতে রাখতে উপরে উঠে যেতে লাগলে আসিফ পিছন থেকে ডেকে বলে উঠল, আলমারিতে দেখবি একটা হলুদ কালারের প্যাকেট আছে, ওটা নিয়ে আসবি। আলমারি খুলতে তার রাখা দ্বিতীয় আলমারি খুলতে তার রাখা দ্বিতীয় তাকে একটা বড় সড়ো হলুদ রঙের প্যাকেট তুবার চোখে পড়ল। সে জুতা জোড়া রেখে প্যাকেটটি নিচে নিয়ে এসে আসিফের দিকে এগিয়ে দিলে আসিফ হাতে না নিয়ে বলল, এটা তোর সালামি। আসিফের কথা শুনে তুবার গম্ভীর মুখখানা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে প্যাকেটটি খুলতে উদ্যত হলে আসিফ বাধা দিয়ে বলল, তোর রুমে গিয়ে খোল। তুবা আর এক মুহূর্ত দেরি করলো না। রুমে এসে প্যাকেটটি খুলে একটি খাম ও একটি নীল রঙের ড্রেস দেখতে পেল। সে প্রথমে ড্রেসটি ভালো করে মেলে দেখতে লাগলো। নীল রঙের উপর সোনালি সুতা এবং স্টোন দিয়ে কাজ করা একটা গাউন, সাথে খুব সুন্দর একটা দোপার। ড্রেসটা দেখে মনে হচ্ছে বেশ দামি, তোর খুব পছন্দ হয়েছে। এবার সে ছোট খামটা খুললো। ভিতরে 1000 টাকার 5টা নোট। তুই বিশ্বাসই করতে পারছে না, এই কিপটা এত উদার হলো কবে থেকে। তবে তার এত কিছুরও ভাবার দরকার নেই, সে তো পেয়েছে, এতেই যথেষ্ট। রোজে সবার কাছ থেকে সালামি পেয়েছে, এখন শুধু মাহিরের কাছ থেকে পাওয়া বাকি। সে মাহিরের রুমের দিকে গেল। বরাবরের মতোই দরজায় নক করার আগেই মাহিরের থেকে অনুমতি এলো। রোজি গুটিসুটি পায়ে রুমে প্রবেশ করলো। মাহির খালি গায়ে পিছন ফিরে পরনের পাঞ্জাবিটি খুলে আলমারিতে তুলে রাখা হাত হতে সে রোজের দিকে ফিরে স্তব্ধ হয়ে গেল। এই কিশোরী মেয়েটি বুঝে আজকে মাহিরকে মেরেই ফেলবে। দবদবা সাদা চুড়িদারের সেট পরা এক টুকরো সাদা গোলাপ দাঁড়িয়ে আছে মাহিরের সামনে। সাদা ওড়নার পাক দিয়ে মেহেদি রাঙ্গা হাত দুটির সামান্য অংশ দেখা যাচ্ছে। ছেড়ে রাখা ভেজা চুল থেকে এখনও টুপটুপ করে পানি পড়ে মাহিরের ফ্লোর ভিজিয়ে দিচ্ছে। ভেজা চুলে প্রতিটা মেয়েকে একটু বেশি অন্যরকম লাগে। রোজিও তার ব্যতিক্রম নয়। তার সদ্য ভেজা গোলাপি ঠোঁট জোড়া কিছুক্ষণ পর জিহ্বা দিয়ে ভিজিয়ে নিচ্ছে মেয়েটা। বোকা রোজি কি জানে এই মুহূর্তে তাকে কতটা আবেদনময়ী লাগছে। হ্যাঁ, মাহিরের চোখে আজ রোজি কোনো 16 বছরের কিশোরী নয়, বরং এক আবেদনময়ী নারী হিসেবে ধরা দিয়েছে। চোখের সামনে প্রিয় নারীটিকে এভাবে দেখে নানা অবাধ্য কল্পনার রাজ্যের প্রজাতিরা মাহিরের মন মস্তিষ্কে জুড়ে উড়াউড়ি করছে। এর আগে কখনো রোজিকে দেখে তার এমন অনুভূতি হয়নি। এতদিন এর চেয়েও অনেক কাছ থেকে এই আগুন সুন্দরী কন্যাটিকে দেখেছে মাহির, কিন্তু সেই নজর ছিল শুধুই মমতাময়ী। তবে আজ প্রথম মাহির রোজিকে ভেজা চুলে দেখছে। রোজি সবসময় গোসলের পরপরই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেয়, তাই মাহিরের সুযোগ হয় না তাকে এভাবে দেখার। প্রতিদিন যদি মেয়েটা এভাবে মাহিরের সামনে আসে, তাহলে তো মাহির এই রূপের আগুনে ধ্বংসই হয়ে যাবে। মাহিরকে এভাবে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে রোজি মাহিরের আরেকটু কাছে গিয়ে 2 হাত একটু উঁচু করে মাহিরকে মেহেদি দেখাতে লাগলো। দেখুন মাহির ভাই, খুব সুন্দর রং হয়েছে, তাই না? মাহির দেখল এক অপূর্ব কারুকার্য, যা রোজের হাতে একেবারেই নিখুঁত হয়ে ধরা দিয়েছে। মাহির আর নিজেকে সামলানোর চেষ্টা করলো না। সে রোজের হাত দুটো তার 2 হাত দিয়ে আলতো করে ধরল। এরপর মুখের কাছে নিয়ে এসে 2 হাতের উল্টো পৃষ্ঠে গাঢ় করে দুটো চুমু এঁকে দিয়ে তার উন্মুক্ত শক্ত বুকে দাঁত দুটি চেপে ধরে রাখলো কিছুক্ষণ। রোজি পুরোটা সময় ধরে আবেশের চোখ বন্ধ করে মাহিরের উষ্ণ ভালোবাসা উপভোগ করতে লাগলো। সেই পুরনো ভালো লাগার অনুভূতি রোজি অনুভব করতে পারছে মাহিরের হৃৎপিণ্ডের গতি। মেয়েটা 2 চোখ ভরে উঠল। মেয়েদের এই একটা অভ্যাস, তারা তীব্র শোকে যেমন কাঁদে তেমনি অতি সুখেও কাঁদে। মাহির তার বুক থেকে রোজির হাত নামিয়ে নিলে রোজিও চোখ মেলে তাকায়। তৎক্ষণাৎ তার বন্ধ চোখে জমিয়ে থাকা 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাহির সেই পানিটুকু সযত্নে মুছে দিয়ে টেবিলের উপর থেকে 2টো লাল গোলাপের গাজরা উঠিয়ে নিল। মাহিরের হাতে গাজরা দেখে রোজির কান্নারত চোখ দুটো হাস্যোজ্জ্বল হয়ে উঠল। সে তার হাত দুটো মাহিরের দিকে বাড়িয়ে ধরে তাকে পরিয়ে দিতে বলল। মাহিরও দেরি করল না। সে যত্ন করে রোজির হাতে গাজরা দুটো পরিয়ে দিল। রোজির ঠোঁটের কোণে সেই বিশ্বজয়ী হাসিটা লেগে আছে।
আর এই হাসির মাঝেই লুকিয়ে আছে মাহিরের সর্বসুখ। রোজে হাত দুটো এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিচ্ছে। মাহির এবার তার ফোন দিয়ে রোজের চঞ্চল হাত দুটোর কয়েকটা ছবি তুলে নিল। মাহিরের ছবি তোলা শেষ না হতে কোনো প্রকার আভাস ছাড়াই রোজি তার পা দুটো উঁচু করে দুই হাত দিয়ে মাহিরের মাথাটি একটু নিচেতে নামিয়ে ধরল। তারপর মাহিরের খোঁচা খোঁচা দাড়িযুক্ত ডান গালে তার কোমল হাত দুটো আলতো করে ছুঁয়ে দিলে। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা। মাহিরকে দিকে না তাকিয়ে এক দৌড়ে রুম ছাড়ল রোজি। আর মাহির পাথর হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। রোজি এমন কিছু করবে তা তার কল্পনাতেও ছিল না। তবে এই মেয়ে এমন করতে থাকলে তো মাহির কবে জানি খুনই হয়ে যায়। মাহির ভাবল তার রোজ আর একটু অ্যাটেনশন পেলে কত খুশি হয়ে যায়। সকালে তো মাহির তুবাকে দুটো গাজরা দিয়েছিল, কিন্তু তুবা গাজরা পেয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি, বরং মুখ বার করে বলেছে, এগুলো কি সালামি হলো মাহির ভাইয়া? অগত্যা মাহির তাকে টাকা দিয়ে খুশি করলো। হাতে থাকা ফোনটি বেজে উঠতে মাহিরের ধ্যান ভাঙল। আশফিয়া ফোন করেছে। মাহির ফোনটা রিসিভ করতেও পাশ থেকে আশফিয়া বলে উঠল, ঈদ মোবারক মাহির। ঈদ মোবারক। কী করছো? কিছু না, মাত্রই নামাজ পড়ে ফিরলাম। আজকে দেখা করতে পারবে? জানি না, পারলে তোমাকে জানাবো। মাহিরের কথার মাঝে শাহিদা বেগম সামাইয়ের বাটি হাতে করে প্রবেশ করলেন। মাকে আসতে দেখে মাহির আশফিয়া থেকেই বিদায় নিয়ে ফোন কেটে দিল। শাহিদা বেগম ঘরে ঢুকতে ঢুকতে মাহিরের কিছু কথা শুনতে পেলেন। মনে ধারণা নিশ্চিত করতে তিনি ছেলের কাছে গিয়ে বসে বললেন, কার সাথে কথা বলছিলিস বাবা? ফ্রেন্ডের সাথে মা। ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। কিন্তু তুমি যা ভাবছো তা নয়। তুই শুধু একবার বল তুই কাউকে পছন্দ করিস। বিশ্বাস কর, আমরা কোনো প্রশ্ন ছাড়াই ওই মেয়েকে বউ করে আনব। শাহিদা বেগমের কথা শুনে মাহির মনে মনে আড়ালো। শুধু পছন্দই করি না মা, খুব ভালোবাসি। কিন্তু তোমরা তাকে আমার হাতে তুলে দিতে পারবে? কিন্তু মুখে বলল, না মা, এমন কেউ নেই। শাহিদা বেগম একটু হতাশ হয়ে বললেন, আচ্ছা, আশফিয়া নামের মেয়েটাকে দেখতে নাকি ভীষণ সুন্দর, তোর কেমন লাগে ওকে? তোমাকে ওর কথা কে বললো? রিমু বলেছে। তোর দিন পার্টিতে দেখেছিল, তোদের একসাথে নাকি ভীষণ মানিয়েছে। বল না কেমন লাগে তোর ওকে? আমার স্কুলের জুনিয়র ছিল, সেই সুবাদেই পরিচয়। ওকে নিয়ে আজগুবি চিন্তাভাবনা দূর করো। আর তোমাদের কতবার বলবো যে আমি এখন বিয়ে করতে চাই না। শাহিদা বেগমের মন খারাপ হয়ে গেল। তিনি কি করে বুঝাবেন এই ছেলেকে? তিনি তো মাহিরের ভালোটাই চান। মাহির মনে মনে ভাবল, তোমরা আমার ভালো চাও, কিন্তু আমার ভালো থাকার কারণ খুঁজতে চাও না মা। শাহিদা বেগম মাহিরকে সেমাই খাইয়ে দিয়ে ঘর ত্যাগ করলেন। তিনি চলে যেতেই মাহির আবার ফোন হাতে নিল। আশফিয়া শাড়ি পরা বেশ কয়েকটা ছবি পাঠিয়েছে। মেয়েটা সত্যি সত্যিই বেশ সুন্দরী। এই যে আকাশে আর নীল কালার কম্বিনেশনের একটি শাড়ি পরেছে, মুখে কোনো প্রকার প্রসাদেরই নেই, তবুও কত অপরূপ লাগছে ২৬ বছরের এই যুবতীটিকে। কিন্তু মাহিরের চোখে সেই সৌন্দর্য ধরা দিল না। সে কোনো মতে ছবিগুলো ওপেন করে সেগুলো না দেখে লাইককে রিয়েক্ট দিয়ে দিল। তারপর সালামি হিসেবে আশফিয়ার অ্যাকাউন্টে কিছু টাকাও ট্রান্সফার করে দিল। একটু আগে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়ে রোজির এখন কেমন যেন লাগছে। তখন আবেশের বসে বিষয়টি স্বাভাবিক ভেবে ঘটলে এখন কেমন যেন অস্থির অস্থির লাগছে। মাহিরের সামনে আসতে কেমন একটা সংকোচ বোধ হচ্ছে তার। তাই সারাদিন সে আর মাহিরের সামনে এলো না। যতই হোক, তার আর মাহিরের সম্পর্কটা তো আর আগের মতো নেই। তবুও রোজিন ধীরে ধীরে মাহিরের মাঝে তার পুরনো মাহিবাইকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকেলের দিকে মাহির বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গিয়েছিল। ফিরেছে সন্ধ্যার পরপর। কিন্তু বাড়িতে ঢোকার পরই ড্রয়িং রুমে বসে থাকা পরিবারটিকে দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেল। ওনারা হলেন রোজির মামা মামি আর একমাত্র মামাতো ভাই ইরফান। ইরফান রাজশাহী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষে পড়ছে। ভীষণ ভদ্র আর সুশীল একটা ছেলে, যাকে এক নজর দেখলে যে কারোরই হৃদয়ে জুড়িয়ে যাবে।
তবে মাহিরের ক্ষেত্রে বিষয়টি আলাদা। ইরফান যেন তার চোখের বিষ, কেননা ছেলেটার একটা অকৃত্রিম ও পবিত্র ভালোবাসার নজর রয়েছে মাহিরের রোজের দিকে। শুধু ইরফানই না, তার মা বাবাও ছোট বোনের এই মিষ্টি মেয়েটাকে একমাত্র ছেলের বউ করে নিয়ে যেতে চান। এই জন্য অবশ্য রোজির মামা ছোট বোনকে ওয়াদাবদ্ধ করেও রেখেছেন। তাদের এইসব ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সম্পর্কে রোজি অবগত না, কিন্তু মাহিরের রোজকে একটা পিঁপড়া কামড় দিলেও তার আগাম বার্তা মাহির ঠিকই পেয়ে যায়। রোজি তার মামা মামির মাঝখানে বসে আছে, ওনারা ওকে আদুরে আদুরে নানা প্রশ্ন করছে, যার বেশিরভাগই ওর পড়াশোনা নিয়ে। আর ইরফান সুযোগে অসুযোগে রিচের দিকে বারবার তাকাচ্ছে। এদিকে মাহিরের মাথা গরম করে দিতে এই দৃশ্যটি যথেষ্ট। রাগে মাহিরের কপালের রগ খাড়া হয়ে গিয়েছে। মাহিরকে দেখে লুৎফুর রহমান রোজির মামার সাথে আর পরিচয় করিয়ে দেয়, কিন্তু মাহির সবাইকে অগ্রাহ্য করে নিজের মতো করে উপরে উঠতে উঠতে রোজিকে উদ্দেশ্য করে বলল, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা। মাহিরের এমন ব্যবহারে বাড়ির সকলেই বেশ লজ্জায় পড়ে গেলেন, কিন্তু রোজিরও ভালোই হলো। অনেকক্ষণ ধরে এভাবে বসে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে উঠেছিল, কিন্তু সৌজন্যতার খাতিরে উঠে যেতে পারছিল না। এখন মাহিরকে পানি দেওয়ার উছিলেই উঠতে পারবে। রোজি মাহিরের জন্য পানি নিয়ে গেলে মাহির ওকে ওর কলেজ পরীক্ষার কতগুলো এমসিকিউ খাতা ও একটি সলভ কপি ধরিয়ে দিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে ওগুলো সব নাম্বারিং করে আমাকে দিবি। রোজি প্রথমে একটু বিস্মিত হলো, কেননা মাহির কখনোই তাকে দিয়ে খাতা দেখিয়ে নেয়নি, আজই প্রথম। কিন্তু সে হাসি মুখে মাহিরের থেকে খাতাগুলো নিল। মাহির তাকে এই প্রথম কোনো দায়িত্ব দিয়েছে, রোজি অবশ্যই তা মন দিয়ে পালন করবে। পাক্কা 1 ঘন্টা লাগলো রোজির খাতাগুলো দেখে শেষ করতে। এতক্ষণে ইরফানরাও চলে গিয়েছে। মাহির তো এমনটাই চেয়েছিল। এই ঈদে কারিম একটু দূরে নির্জন কোথায় যাওয়ার পরিকল্পনা করছিল। কারিমের পরিকল্পনা জানতে পেরে রিমু তার নানি বাড়ির কথা জানে। রিমুর নানি বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি গ্রামে। গ্রামটির নাম রামনগর জামালপুর। গ্রামটি দেশের উত্তর পশ্চিম দিকে দেশের একেবারে প্রান্তিক এলাকায় অবস্থিত, যার পরের গ্রামে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। রিমুর কথা শুনে কারিমা সেখানে যাওয়ার আগ্রহ পোষণ করে। বাড়ির সবাইকে তাদের সাথে যেতে বললে সকলেই বলে, ছেলে মেয়েদের মধ্যে আমরা গিয়ে কি করব, তোমরা ছোটরা যাও, ঘুরে এসো, আমরা না হয় অন্য এক সময় যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে তুবা, রোজি, আমান, আসিফ সকলেই খুব খুশি হয়ে যায়, কিন্তু বিপত্তি বাদে মাহিরকে নিয়ে। সে যেতে রাজি না। বাড়ির সকলেই কতবার করে বুঝালো তাকে, কিন্তু তার একই কথা, সে যাবে না। মাহির যাবে না শুনে রোজির মন ভীষণ খারাপ হয়ে গেল। তারা কত আনন্দ করবে সেখানে, কিন্তু মাহির ভাই এখানে একা থাকবে। রোজি ভাবলো সে একবার মাহিরকে যাওয়ার জন্য অনুরোধ করবে, পরক্ষণে আবার ভাবলো যেখানে মাহির বাড়ির কারো কথাই শুনলো না সেখানে তার কথা শুনবে, কিন্তু একবার চেষ্টা তো করাই যায়। রোজি মাহিরের ঘরের দিকে যাচ্ছিল, তখন মাহিরও কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিল। মাহিরকে এভাবে দেখে রোজি বলল, কোথাও যাচ্ছেন মাহির ভাই? কি বলতে এসেছিস বলে ফেল, আমাদের সাথে চলুন। পারবো না। রোজি এবার মাহিরের বাম হাতের কয়েকটা আঙ্গুল ধরে অনুরোধ করতে লাগলো, আমাদের সাথে চলুন না মাহির ভাই, প্লিজ। ইস, রোজের এক একটি অনুরোধ সূচক বাক্য মাহিরের বুক ছিঁড়ে সেখানে বেঁধে যাচ্ছে। এভাবে বললে মাহির তার রোজের কথায় জাহান্নামে যেত দুবার ভাববে না। মাহির রোজির ধরে থাকা হাতে আর একটু দৃঢ়ভাবে ধরে বলল, যাব, যদি তুই আমার ব্যাগ গুছিয়ে দিস। এতক্ষণ পাউট করে রাখা রোজির মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠল। অবশ্যই দেব মাহির ভাই। মাহির রোজিকে তার আলমারির চাবি দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে গেল। মাত্র 2 দিনের জন্য যাচ্ছে তারা, তাই বেশি জামা কাপড় নেওয়ার প্রয়োজন নেই। রোজি অনেক ভেবে দুটো শার্ট ও একটি টি শার্ট, সাথে দুটো প্যান্ট ও একটি ট্রাউজার বের করে রাখলো। দুটো শার্টটি হালকা আকাশি রঙের, একটি প্লেন আকাশি, কোনো প্রিন্ট নেই, ও অন্যটির উপর সাদা চেকের প্রিন্ট করা। রোজির চোখে মাহিরকে এই রঙে সবচেয়ে বেশি সুন্দর লাগে, তাই সে বেছে বেছে এই শার্ট দুটোই সিলেক্ট করেছে। তারপর একটি শার্ট ও একটি প্যান্ট বের করে রেখে বাকিগুলো মাহিরের
ঘাড় ব্যাগে ঢুকিয়ে দিল। এদিকে মেসি রোজির পায়ের তলে এসে সুরসুরি দিতে থাকে। সে মেসিকে কোলে উঠিয়ে নিয়ে আদর করতে করতে আহ্লাদি কণ্ঠে বলতে লাগলো, তোমাকে নিয়ে যাচ্ছি না বলে মন খারাপ করো না মেসি, আমরা 2 দিন পরেই চলে আসব। পুপি তোমাকে অনেক মিস করবে। এর মধ্যেই মাহির ফিরে এলো। মাহিরকে দেখে রোজি বলল, মাহির ভাই, আমি সব গুছিয়ে দিয়েছি। মাহির তার ব্যাগের ভিতরে এক নজর চোখ বুলিয়ে নিল, তারপর প্রয়োজনে আরও কিছু জিনিস ঢুকিয়ে নিল। এর মধ্যে মাহিরের আন্ডারপ্যান্ট ঢোকানো দেখে রোজির লজ্জায় মরা মরা অবস্থা। তার তো এসব গুরুত্বপূর্ণ জিনিসের কথা মাথাতেই আসেনি। দুপুরে রওনা দিবে মাহিররা। 12:50 গাড়ি কারিম বাসে করে যাবে ভেবেছে। তুবা, রোজি, আমান ওদের কখনো পাবলিক বাসে ওঠা হয় না বললেই চলে, কিন্তু জীবনে সকাল জার্নির অভ্যাস রাখতে হবে, তাই কারিম বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পাবলিক বাসে করে দূরের জার্নির মজাই আলাদা। রাজশাহী থেকে সাপাহার যেতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে, আর সাপাহার বাজার থেকে ভ্যানে করে রিমন নানি বাড়ি যেতে সময় লাগে প্রায় 50 মিনিট। তাদের সাথে রিমোর বড় ভাই, ভাবি ও ছোট বোন যাচ্ছে। রিমোর বড় ভাই হাসান ও তার স্ত্রী নাদিয়া তাদের 2 বছরের ছেলেকে নিয়ে একসাথে বসেছে। কারিম ও রিমো একসাথে, আর তুবার সাথে রিমোর ছোট বোন রুমি বসেছে। অন্যদিকে রোজি আর আমান একসাথে বসেছে, আর মাহির বসেছে আসিফের সাথে। 10 মিনিট না যেতেই আমান উসখুস করতে লাগলো। রোজি আমানকে লক্ষ্য করে বলল, কি হয়েছে আমান, এমন করছো কেন? আপু, আসিফ ভাইয়াকে একটু বলো ভাইয়ার ফোনটা দিতে, আমি গেমস খেলবো। এভাবে বসে থাকতে বিরক্ত লাগছে। তুমি বলো। আমি বললে দিবে না, তুমি একটু বলো না প্লিজ। রোজি বাধ্য হয়ে আসিফকে তার ফোনটা দিতে বলল, কিন্তু আসিফ ফোন না দিয়ে উল্টো আমানকে বলল, তোকে বলেছিলাম না আমার সাথে বসতে, এখন চুপচাপ বসে থাক ওখানে। আমান বলল, আচ্ছা এখন বসবো। তারপর আমান মাহিরকে অনুরোধ করে বলল, মাহির ভাই, তুমি একটু আমার সিটে বসো প্লিজ, আমি আসিফ ভাইয়ের কাছে বসবো। তারপর মাহির উঠে গিয়ে রোজির পাশে আর আমান আসিফের পাশে সিটে বসলো। রোজির এত কাছে মাহিরের উপস্থিতি ওর মনে উথাল পাতাল ঢেউর সৃষ্টি করে। অজান্তেই রোজির অবাধ্য হৃৎপিণ্ড ছুটে বেরিয়ে আসতে চাচ্ছে। শার্টের হাতা ফোল্ড করে রাখা হাত দুটো বুকের কাছে বাজ করে রেখে সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে মাহির, হয়তো ঘুমিয়ে পড়েছে। আর রোজি একদিনে তাকিয়েছে মাহিরের ঘুমন্ত মুখপানে। এত মায়া কেন ওই মুখে? এই মুহূর্তে রোজির খুব ইচ্ছে করছে মাহিরের বুকে মাথা রেখে নিঃশ্বাস নিতে। মাহিরের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন রোজির চোখে ঘুম চলে আসে, তাও সে মাহিরের দিক থেকে চোখ সরাতে নারাজ। ওভাবেই পিটপিট করে মাহিরের দিকে তাকিয়ে আছে। কখনো কখনো তো অবাধ্য চোখ দুটো আপনা আপনিই বন্ধ হয়ে আসছে। সে পুনরায় টেনে খুলছে। হঠাৎ মাহির ওর পিঠের নিচ দিয়ে বাম হাত ঢুকিয়ে ওকে নিজের কাছে টেনে নেয়। আসামকে এমন হয় রোজি তাল সামলাতে না পেরে মাহিরের গায়ের উপর পড়ে যায়, আর ওর মাথাটা গিয়ে ঠেকে মাহিরের বুকের একটু উপরে। মাহির ডান হাত দিয়ে রোজির মাথাটা ওর বুকের সাথে ভালো করে আটকে ধরে, যেন গাড়ির ঝাঁকুনিতেও মাথা বুক থেকে সরে না যায়। আবেশে রোজির চোখ দুটো বন্ধ হয়ে আসে, আর তার সাথে সাথে শরীরের পুরো ভার ছেড়ে দেয় মাহিরের উপর। রোজি পুরোপুরিভাবে ঘুমিয়ে পড়লে মাহির চোখ খুলে ফেলে। সে তখন ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল, কেননা সে চোখ খোলা থাকলে রোজি কিছুতেই ওর মুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। তাই তো সে রোজিকে সুযোগ করে দিয়েছে তাকে মন ভরে দেখবার। এখন মাহিরের ফালা, এখন সে দেখবে তার রোজকে। যদিও সারা জীবনে এই মুখের দিকে তাকিয়ে থাকলেও মাহিরের মন ভরবে না। বাসের জানালা দিয়া হালকা রোদ আর বাতাস এসে পড়ছে রোজির মুখ চোখে। মাথায় স্কার্ফ পরে আছে রোজি স্কার্ফ পরে আজকে প্রথমবারের মতো। মাহিরের খুব আফসোস হলো, মেয়েটা যদি এখন মাথায় স্কার্ফ না পরে থাকতো, তাহলে বাতাসে ও চুলগুলো মাহিরের চোখ মুখ আছড়ে পড়তো, আর মাহির ও চুলের মাঝে নাক ডুবিয়ে চরম প্রশান্তিতে শ্বাস নিতে পারত। মাহির রোজের কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল। এখন যদি মেয়েটা জেগে থাকতো, তাহলে কতটাই না খুশি হতো।
হয়তো একটু লজ্জাও পেত। রোজির মুখের দিকে তাকিয়ে সব ভাবতে ভাবতে মাহির আনমনেই হেসে উঠল। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।